নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে সঙ্গে ফারাবী হাফিজ। পরিচয় করে দিয়ে আজকে যারা অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন, নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক এমপি, রয়েছেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি, আপনি মাঝখানে আছেন। একটু বলবেন যে নির্বাচনের বাকি আর 5-6 দিন, একটু পরে 12টা বেজে গেলে 5 দিন বাকি থাকে। ঠিক এই সময়ে এসে ডেডলাইন 12 ফেব্রুয়ারি, এই সময় এসে নবম পে স্কেল, আজকে দিনের শুরুটা এরকম ছিল যে সকাল 10টায় শুরু হয় মারামারি, এবং সারাদিন আমাদের টেলিভিশনের কাভারেজ। আজকে শুক্রবার, ধারণা ছিল যে নির্বাচন নিয়ে মোটামুটি সরগরম থাকবে, সরগরম হয়ে যায় উল্টা। এবং তারপরে দুপুরের পর, নামাজের পর, যখন ওইটাকে মোটামুটি থামানো গেছে যমুনার সামনে থেকে, নামাজের পর শুরু হয় আবার ইনকিলাব মঞ্চ, এবং সেখানে হাদির বিচারের দাবিতে তখন যারা নামে তাদের উপর আবার পুলিশের চড়াও হওয়ার ঢং, সেটাও একটু অন্যরকম ছিল। সব মিলিয়ে নির্বাচনের আগে আগে এই পরিস্থিতি আপনাকে কি কোনো বার্তা দেয়, আপনাকে কোনো শঙ্কা তৈরি করে আবার নতুন করে? না, আমি আসলে কোনো শঙ্কা এখানে দেখি না। যদিও কেউ কেউ বলার চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন যে এটা হয়তো নির্বাচনকে মানে স্থগিত করে যাওয়া অথবা বানচাল করে দেওয়ার একটা মানে প্রক্রিয়া হতে পারে। তবে এটা আমি মনে করি না, এবং এটা আসলে অনাকাঙ্ক্ষিত বটে, কিন্তু এটা অবধারিতও ছিল। অবধারিত এই ঘটনা দুটো অবধারিত এই কারণে ছিল যে এই যে আপনার পে স্কেলের জন্য যে দাবিটা, এটা তো আসলে সরকার তৈরি করেছে। এই সময় পে স্কেলটা ঘোষণা করাই ঠিক হয়নি, আর পে স্কেল ঘোষণা করা তো ওনাদের কাজ না, কারণ এটা তো একটা পলিসি ম্যাটার। এই পলিসি ম্যাটার একটা আর যখন তারা ঘোষণা করে তখন তাদের আয়ু 1 মাসও নাই। এই সময় তারা এই ধরনের একটা পলিসি ম্যাটার ঘোষণা করা মানে কি, পরবর্তী সরকারকে তারা বাধ্য করছে এই জিনিসটার, এই ঝুঁকিটা এবং এই চাপটা নেওয়ার জন্য। এটা তো এই সরকার পারে না, এটা ইচ্ছা করে তারা অন্যায়টা করছে। আবার হাদির এই বিষয়টা নিয়ে যেটা হয়েছে, দেখেন হাদি নিহত হয়েছে, তার একটা বিচার হওয়া উচিত। বিচারেরও একটা প্রক্রিয়া আছে, নিয়মকানুন আছে। সেখানেও আমি মনে করি যে একটা ঝামেলা যেটা হয়েছে, যে এই সরকার একটা মানে আপনার ধারণা মানুষের মধ্যে তৈরি করেছে, মানুষের মধ্যে হোক অথবা ছাত্রদের মধ্যে হোক অথবা তরুণদের মধ্যে হোক, সেটা হলো এই ইনকিলাব মঞ্চ বলেন অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন অথবা এনসিপি বলেন, এরা যদি মাঠে অবস্থান নেয় তাহলে সরকার তাদেরকে কিছু বলবে না। এই ধরনের একটা ধারণা তারা কিন্তু তৈরি করেছে। বরঞ্চ প্রয়োজনে তাদেরকে ঠান্ডা হাওয়া দিয়ে, ঠান্ডা জলীয় বাতাস দিয়ে তাদেরকে ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রাখার জন্য বলবে। এটা অতীতে হয়ে আসছে। এই হাদির মঞ্চ যারা আছে, এরা তো কিছুদিন আগে দিনের পর দিন তারা কিন্তু শাহবাগ অঞ্চলটা দখল করেছিল, কেউ কিছু বলে নাই, পুলিশও কিছু বলে নাই, আইন শৃঙ্খলা বাহিনীও কিছু বলে নাই। তারা হয়তো ওই উৎসাহে আজকেও আসছে, তো আজকে তারা মানে তাদেরকে আর সহ্য করা হয় নাই, তাদেরকে মার দেওয়া হয়েছে। দেখবেন যে কালকে লোক কমে গেছে, কারণ তারা তো জানতো যে আমরা এরকম করলে আমাদেরকে কেউ কোনো বাধা দেবে না, পুলিশকে আমরা ধমকাবো, গাইলাবো, কেউ কিছু বলবে না, সহ্য করবে, এরকম একটা ধারণা কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে গত 1.5 বছরে। কাজে এই জন্য এটা হয়েছে, তা না হলে আর তো কিছু না। দেখেন হত্যাকাণ্ড গেলে হাদির হত্যাকাণ্ড, আর কোনো হত্যাকাণ্ড না, সব হত্যাকাণ্ড, যার যায় তার যায় ভাই। এই যে তেস্তুরিবাজারে একটা বিএনপি স্বেচ্ছাসেবক দলের একজন লোক মারা গেলেন না, তো ওইটা নিয়ে তো হচ্ছে না, ওই হত্যার জন্য বিচার হচ্ছে না। বিচার তো বিচারের মতোই চলবে, কারণ আপনি চাপ দিলেন তাড়াতাড়ি হয়ে যাবে সব, এটা তো একটা নিয়ম আছে। তারা একটা হাদি হত্যাকাণ্ডতে একটা তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে, তারা নারাজি দিতেই পারে, এই নারাজি তদন্তেও ঝামেলা হইতে পারে। আমি মনে করি এই সমস্ত তদন্তগুলি সেকেন্ড টাইম আরেকবার চেক করা উচিত, যে তদন্তের আমাদের দেশে পুলিশের দেওয়া ম্যাক্সিমাম তদন্ত রিপোর্ট বায়াস হয়, মাল টাল খাইয়া তারা একদিকে একটা দিয়ে দেয় ম্যাক্সিমাম। কাজে এরকম তদন্ত রিপোর্ট দিলে পরে ওই তদন্তকারী কর্মকর্তার উপরে অ্যাকশন নেওয়া উচিত, তাহলে যদি এগুলো থামে। কারণ পুলিশের তদন্ত মানে আমার মনে হয় না, এখানে আমার দুই পাশে দুইজনই আইনজীবী, ওনারা ভালো জানেন যে পুলিশের তদন্ত মানে হলো অবিশ্বাস করার মানে 32টা কারণ আছে, বিভিন্ন রকমভাবে হয়, এগুলি ঠিক না। একটা সুশাসন কায়েমের জন্য এগুলো দেখা উচিত, যে তুমি এই ধরনের তদন্ত রিপোর্ট দাও কেন,
আচ্ছা, আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। আপনার কি দেখেন এই প্রধান দুটি দল, যদি বলি জামায়াতের কথা, বিএনপির কথা, দুটি দলের প্রধান এবং এনসিপির প্রধানও আমরা তাদের বক্তব্যে শুনেছি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। এটা কিন্তু তিনজনই বলেছেন এক এক সময়, এখন হয়তো রিসেন্ট পাস্টে আমরা শুনি নাই। সেই জায়গাটা কি মনে হয় যে কোনো জায়গায় কোনো শঙ্কা কি এরকম আছে এখন পর্যন্ত, মাত্র 5 দিন আগে? দেখুন, আমাদের কাছে তো কোনো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নাই। আমরা যেটা বলবো সেটা একটা অনুমান হতে পারে, একটা হাইপোথিসিস হতে পারে। ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমাদের কাছে নাই। যারা বলছে তারা হয়তো পাওয়ারের খুব কাছাকাছি, তারা বলতে পারে। এখন আমি অন্য আপনার এই কথার আলোকে যদি বলি, আপনি ধরেন আমাদের দেশ থেকে 5ই আগস্টে সরকার মানে মন্ত্রী পরিষদ সহ সরকার পালায়ে গেছে, দায়িত্বশীল অনেক পুলিশ অফিসার পালায়ে গেছেন এবং তারা সরকারের পক্ষে বিশাল রোল রাখছিল। তারপরে ফাইনালি 626 জন দায়িত্বশীল লোক ক্যান্টনমেন্টে শেল্টার নিয়েছিল এবং পর্যায়ক্রমে তারাও বের হয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু রেসপন্সিবল, খুব বড় মাপের। তারপরে যদি আজকে থেকে 1-1.5 মাস পিছনে যাই, একজন সার্ভিং জেনারেল পালিয়ে গেছেন, প্লাস একজন ডিআইজি সে পালিয়ে গেছেন। আমরা আপনি নর্মাল কোর্সে দেখবেন যে মাসুদ ভাই সাংবাদিক জগতে আছে, আমি ল জগতে আছি, উনি আমাদের মনিয়াপাও লয়ার, উনি সাংবাদিক রিটায়ার্ড করলে দেখবেন কিছু সাংবাদিকের সাথে যোগাযোগ থাকে, এটা কিন্তু নর্মাল। জি। আর্মি রিটায়ার্ড করলে আর্মিদের সাথে একটা ভালো যোগাযোগ থাকে। তো এখন সবচেয়ে ব্যথিত হলেন শেখ হাসিনা, যাকে সরানো হয়েছে, সে তার দায়িত্বশীল টিম সহ চলে গেছেন, জেনারেল সাহেব পালায়ে গেছেন। তাহলে এই যে 15 বছর তাদের সাথে যে প্রশাসনের ওঠা বসা ছিল, সেটা কি বিলীন হয়ে গেছে আমরা বুঝতে পারি, নিশ্চিত হইতে পারি? আমরা কি আদৌ নিশ্চিত হইতে পারি যে এদের সাথে যোগাযোগ নাই? কারণ শেখ হাসিনার যে একটা ভয় ছিল এই প্রশাসনের উপরে, এ পর্যন্ত উনি যাওয়ার পর কারো সেই ভয়েস হয়নি। প্লাস ওনার অনেক ফোন কল, ওনার অনেক ভিডিও কল আমরা পেয়েছি এবং খুব এফেক্টিভলি উনি কাজ করতেছেন বলে আমার কাছে মনে হয়। আর সার্ভিং জেনারেল চলে যাওয়া মানে, এবং বাংলাদেশে কিন্তু সবসময় প্রশাসন কাজ করে, নির্বাচনটা করে কিন্তু প্রশাসন। জি। এবং অলমোস্ট ডাইরেক্টলি নিয়ে প্রশাসনেতে এই ঘর থেকে ওই ঘরে নিয়েছেন, এই জেলার থেকে ওই জেলায় নিয়েছেন, আলটিমেটলি এরাই কিন্তু 24-এর নির্বাচনটা করছিল। তো সেক্ষেত্রে আপনার নির্বাচনের যে মেকানিজম, সেই মেকানিজমটা শেখ হাসিনার মুখস্থ। এবং শেখ হাসিনা যদি মনে করে দূর থেকে বসে যে তার প্রশাসনের লোকগুলো তার সাথে আছে বা যোগাযোগ থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, সেটা তো ঝুঁকিপূর্ণ আছে, কিছু ঝুঁকি আছে। আরেকটা কথা আপনাকে বলি, কেন ঝুঁকিতে আমরা নিশ্চিত হইতেছি। আমরা সম্প্রতি দেখেছি যে ক্যান্টনমেন্টে প্রবেশকালে একজন জামাতের ওই ঢাকা 17 আসনের তার সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং তার শব্দ প্রয়োগ ভালো ছিল না। সে মিন করতে চাইছে সে তারেক জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মানে স্ট্যাটাস সেম, জি। হুইচ ইজ নট কারেক্ট, জাস্টিফাইডও না, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আমার ওখানে এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরায় যে ফুটেজ ছিল, সেই ফুটেজ যখন বের হয়ে যায় তখন ন্যাচারালি যে নিরাপত্তার কারণে আপনি গেট থেকে ঢুকতে দিলেন না, এটা ক্যান্টনমেন্টের আইন ঠিক আছে যে গানম্যান সহ ঢুকতে দিব না, কারেক্ট। কিন্তু আপনি যে বডি ওয়ার্ন ক্যামেরার থেকে যে ফুটেজটা বাইর হয়ে গেল, তাহলে তো আমি সার্বভৌমত্বের প্রতীক আর্মি, নিরাপত্তার প্রতীক আর্মি, তাহলে সেই ফুটেজ যখন বের হয়ে যায় তখন তো আমার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে একটা প্রশ্ন আসে। তাহলে এটা যদি হতে পারে, এই ফুটেজ যে আরও কত কি গেছে কি না গেছে আমরা তো জানবো না, এগুলো শঙ্কার জায়গা। এটা তো হওয়া উচিত না, একটা স্বাধীন দেশে এইভাবে হওয়া উচিত না। সেদিক থেকে শঙ্কা যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত 12 তারিখে নির্বাচন হবে, 13-14 তারিখ ফলাফল হবে, তখন আমরা মোটামুটি নিশ্চিত হব। পাশাপাশি মাসুদ ভাইয়ের সাথে আমি কিছু অ্যাড করি। এই যে আপনার নবম পে স্কেলটা, এই যে নবম পে স্কেলটা গভর্নমেন্ট করলেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীকে খুশি রাখা? এবং আপনি যদি বাস্তবায়ন করে না যান, তাহলে তো পরের সরকার যে আসবে, এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এটা রাজনীতিবিদরা কিন্তু বলতেও পারে না তোমরা মাঠে নাইমো না, আমরা এটা দেখব, অথবা এই দাবি অযৌক্তিক। অযৌক্তিক বললে ওই যে প্রশাসনই তো নির্বাচনটা করে, আপনি প্রশাসনকে কেউ বেজার করতে চায় না বাংলাদেশের রাজনীতিবিদরা। সুতরাং এটা যদি আবার তাদের আস্থা কি যে ইউনূস সাহেবের প্রতি তারা যেহেতু পে স্কেল দিচ্ছে, উনি দিয়ে যাক,
পরবর্তী সরকার দিবে কি দিবে না তার গ্যারান্টি নাই। আবার এটা একটা হিউজ বাজেট কিন্তু, তাই না মাসুদ ভাই? বিশাল বাজেট যেটা করছে, এটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক যোগান লাগবে। এটা কোত্থেকে দিবে আমরা ঠিক জানি না। তো সব কিছু মিলে একটা পরিস্থিতি ঘোলাটে হতে পারে। আবার যদি হাদি হত্যার দিকে আমি আসি, আপনি না, এই জায়গা ছোট্ট করে বলবেন যে এটা কি তাদেরকে প্রশাসন ক্যাডারের যারা আছেন তাদেরকে মোটামুটি বাধ্য করছেন চাপে পড়ে যে আপনারা একটা ঘোষণা অন্তত দিয়ে যান? না, এখানে তো আমার কাছে মনে হয় না যে ইউনূস সাহেব এখন খুব চাপে থাকবেন। উনি তো 12, 13, 14, 15 তারিখের মধ্যে চলেই যাবেন। জি। চলে যেহেতু যাবেন, আমার কাছে তো মনে হয় না এটা একেবারে চাপের মুখে সে করে যেতে হবে। যদি করে যান, একটা প্রজ্ঞাপন জারিটা যদি করে যান এবং এটার বাস্তবায়ন করে যান, সেটা তো করে চলে যাবেন। কিন্তু পরবর্তী সরকার এটা কিভাবে ফেস করবে? কারণ প্রশাসন এমন একটা জায়গা, বাংলাদেশ কিন্তু মিডিয়া, আমলা এবং ব্যবসায়ী অলিগার্ক, এই 3 শ্রেণীর কাছে রাজনীতিবিদরা জিম্মি। এই 3 শ্রেণী যেভাবে চালায় রাজনীতি, সেইভাবে চলতে তারা বাধ্য। সুতরাং খুব জটিলতা সামনে নির্বাচনের পরে এদেরকে ফেস করতে হতে পারে। এই সমস্ত হাদি বিচার, যেমন আসিফ নজরুল সাহেব বলছিলেন আমরা এটার বিচার করে যাব। কিসের ভিত্তিতে বলছিলেন তা আমি জানি না, কিন্তু উনি করে যাবেন বলছিলেন। খেয়াল আছে আপনার? এই যে করে যাবেন বলছেন, সে কারণে আন্দোলনটা কালকে আসতে পারে, ওই যে আসতেছে। এগুলা হিসাব নিকাশ করে কথা বলা উচিত, সংযত থাকা উচিত। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছেও একই প্রশ্ন। নির্বাচন নিয়ে এখনো এই লেভেলে এসে 4, 5, 6 দিন বাকি, আপনার কোনো শঙ্কা মনে হয় কিনা? দেখেন, নির্বাচনটা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, হতে থাকছে। আমি বলবো যে চুপ থাকছে তা না। মাসুদ কামাল ভাই যেভাবে বললেন, আমার দুঃখ যে আমি বলতে পারলাম না। এই কারণে যে সব দল থেকেই দেখেন 3টা বড় বড় দল, 2টা বড় দল আর একটাকে জোর করেই সরকার বড় দল বানিয়ে রাখছে। 3টা দলকে যদি আমরা ধরি, 3টা দল একটা কোনটার কথা বলেন, মানুষ কনফিউজড হবে। আপনি জানেন, সবাই জানে, এটা বলার বোধহয় দরকার পড়ে না এখন আর। তো এখন যেমন ধরেন যে বড় দলরা বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবে, ওই একটা দলও দিবে, সবাই দিবে। তো যাদের অতীতে কিছু না কিছু ছিল যে অভিজ্ঞতা, তারা দিবে। যাদের কোনো অভিজ্ঞতাই নেই তারাও দিচ্ছে। তো যাই হোক, আমি ওটা বলছি না। আমি যেটা বলছি যে নির্বাচনটা যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আজকে প্রতি 3 জন লোক একসাথে হলে 2 জনই জিজ্ঞেস করতে, ভাই নির্বাচনটা কি হচ্ছে? এই যে এত প্রত্যয় যোগ করার পরেও কিন্তু এই কথাটা, যত প্রত্যয় যোগ হতো ততবার বলতো। আপনি দেখেন মাত্র কয়েকদিন আগে সেনাপ্রধান হঠাৎ করে বলা নাই কওয়া নাই উনি বললেন যে নির্বাচন হতেই হবে এই সময়ের মধ্যে। এটা কিন্তু ওনার সাবজেক্ট না। উনি বলতে পারেন যে নির্বাচনে আমরা যথাসাধ্য আমরা সাপোর্ট দিব, যদিও এর আগে সাপোর্ট আমরা দেখি নাই। সেনাবাহিনীর লোকজন ছিল, কিন্তু সবই কিন্তু নির্লিপ্ত হয়ে আকাশের দিকে চোখ দিয়ে তাকিয়েছিল। তো সেটা বলতে পারতেন, সেটা না বলে বললেন যে হতেই হবে। এই হতেই হবে জিনিসগুলো যখন আসে, তখন একটুখানি আমরা একটু কনফিউশনে পড়ি। এবং এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল যে নির্বাচনের আগে বড় ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু যেমন তেমন লোক বলে নাই। খোদ প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে হঠাৎ করে এটা কিন্তু কোনো প্ল্যানের মধ্যে নাই যে আজকে এরকম একটা আন্দোলন হবে। এই আন্দোলন কিন্তু আরো 10-15 দিন আগে আপনার স্থিমিত হয়ে গেছে। স্থিমিত আন্দোলনটা হঠাৎ করে এই সরকার, যেটা রাজ্জাকি সাহেব বললেন, যে সরকার আছে আর 2-3 দিন, সেই সরকারের কাছে চাওয়ার কি আছে তাদের? আর সেই সরকারই বাকি যে আপনার এই নবম পে স্কেলের কথা উনি বলে যান। এটা একটা আগুন ধরিয়ে গেলেন না, যে দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেনার দায়ে ভুগছে, যে দেশে এখন পর্যন্ত মানুষ 2 বেলা 2 মুঠো খাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না, কোটির ঘরে মানুষ বেকারের সমস্যায় ভুগছে। এর মধ্যে একটা শ্রেণী সরকারি কর্মচারী কয়জন? আপনি বোঝেন এই খরচটা বাড়ানো মানে কি? প্রাইভেটে আরেকটা চাপ পড়বে, জিনিসপত্রের দামে আরেকটা চাপ পড়বে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় আরেকবার দাম বাড়ানোর হিড়িক পড়বে। এই অঙ্কটা কিন্তু কাগজের নোট বাড়ছে, মানুষের কিন্তু মেন্টাল কোনো কিছু বাড়ছে না। কাগজের নোট বাড়ার সাথে সাথে আপনার সরকারি কর্মচারীদের বাড়ার সাথে সাথে বেসরকারি কর্মচারীরাও হয় বাড়বে, না হয় তাদের টানাপোড়েন আরও বাড়বে। দুইটার একটা। এটা সরকার কেন করলেন আমার বোধগম্য না, একটা অনির্বাচিত সরকার। সেইখানে আর হাদি হত্যা, আমি হাদির ব্যাপারে আমি অনেক সচেতন। আমি চাই এটার বিচার হোক এবং চুলচেরা বিচার হোক, আমি চাই। কিন্তু একটা বিচার করতে তো একটা সময়ের দরকার।
দেখেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, তার বিচার করেছে, সেটা করতেও কিন্তু তড়িৎ করেছে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, সেটা করতেও কিন্তু 1 বছর 1 মাস লেগেছে। তো হাদির বিচার করতে গিয়ে আবার সরকার যেটা করলেন, যেই সময়টা সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে না, আপনি খেয়াল করেন, সরকার এখন যখন ইসির কাছে চলে যাবে, আপনার তফসিল ঘোষণা হওয়ার পরে সরকার কিন্তু কোনো কাজ করতে পারে না। অথচ আমরা কি দেখলাম, হাদির ভাইকে চাকরি দিলেন, যেখানে একটা আনস্কিল এই জায়গাটায়। যদি স্কিল হতো আমার কোনো দুঃখ ছিল না। উনি বলে যেতে পারতেন, যদি নির্বাচনটাকে উনি কনফার্ম ধরেন, তাহলে উনি পরবর্তী সরকার যারা আসবেন সবার উদ্দেশ্যেই বলতে পারতেন, আপনারা যেই আসেন এই পরিবারটার পাশে থেকেন, তাহলে কিন্তু আমরা সবাই খুশি হতাম এবং হাদির পরিবারও কি একটা কিছুর মধ্যে থাকতো। সেটা না করে উনি সরাসরি ব্রিটেনের মতো জায়গায় উনি কিন্তু দিয়ে দিলেন, নাম্বার 1। নাম্বার 2, উনি কি করলেন, আপনার ইসি কার্যালয়ের ইসি পর্যন্তকে আরো কাউকে তার সংশ্লিষ্ট অনেককে উনি বিমানের ডাইরেক্টর বানিয়ে দিলেন। কিসের জন্য তাও বুঝলাম না। শুনেছি ওইখানে হাজার হাজার কোটি, 37,000 কোটি টাকার খেলা চলছে, তো বানায় দিলেন। তো এই যে বানায় দেওয়াটা, এই টাইমে কিন্তু এগুলা করার কথা ছিল না। তো এগুলা করার কথাই কিন্তু আবার মনে হয় আসলেই কি নির্বাচনটা সঠিক সময়ে হচ্ছে, নইলে আমার এত খাই বেড়ে গেল কেন? আচ্ছা আচ্ছা, মাসুদ কামাল, ইশতেহার দেখলাম আজকে, বিএনপির ইশতেহার, কালকে জামাতের ইশতেহার ছিল। নতুনত্ব কি পেলেন, আপনার মূল্যায়ন কি? একই সাথে প্রধান দুটি দলের তাদের যদি কম্প্যারিজনও আপনি নিয়ে আসতে পারেন, আপনার কেমন মনে হয়েছে সব মিলিয়ে? না, ইশতেহার যেটা হয়েছে, ইশতেহার তো খারাপ হয় না, এদের ইশতেহার ভালো। আপনি যদি ওই জামাতের ইশতেহার দেখেন, ওটাও ভালো। তারা অনেক গবেষণা করলেন, গবেষণা করে অনেক দিন ধরে জিনিস লিখবে। আর আমি চট করে আমার মতো একটা লোক একদিনে ভুদরে ভাই ফালাম, এটা তো হয় না রে ভাই। তারা তো আমার চেয়ে অনেক মেধাবী। আপনি আওয়ামী লীগের ইশতেহারগুলি নিয়ে আসেন, অসাধারণ লেখা, অসাধারণ। তো ইশতেহারে কী লেখা আছে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো ইশতেহারটা কীভাবে আপনি বাস্তবায়ন করবেন, ইশতেহারটা কারা বাস্তবায়ন করবেন, এটা হলো ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা যায় হয়তো পরে ধরা পড়বে কি হচ্ছে। কিন্তু আমি না এই ইশতেহারে কয়েকটা জিনিস দেখি। এই ইশতেহারের মধ্যে উনি কতগুলি মানে প্রস্তাবনা তারা দিয়েছেন, সংবিধান বিষয়ক প্রস্তাবনা। এই প্রস্তাবনাগুলি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ইন্টারেস্টিং ঠিক না, আমি জানতাম এগুলি প্রস্তাবনা আসবে, কিন্তু মাঝখানে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যখন নাকি উনি একটা জনসভায় বলেছিলেন যে আপনারা হা ভোট দিন। তারেক রহমান যখন বললেন না হা ভোট দিন, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে উনি হা ভোট দিন এটা কীভাবে বলতেছেন। কারণ হা ভোটে যে জিনিসগুলো আছে এগুলি তো বিএনপির পক্ষে আসলে বাস্তবায়ন করা সম্ভব না। যেমন ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি, আজকে প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা আছে যে মানে আল্লাহ তাআলার উপর মানে পূর্ণ আস্থা সহ এটা উনি সংবিধানে পুনঃস্থাপিত করবেন। এটা তো জুলাই সনদে নাই, জি একদম নেই। তো উনি তো মৌলিক চেঞ্জটা করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, আবার ধরেন একটা উপরাষ্ট্রপতি পদ উনি সৃজন করতে চাচ্ছেন, জুলাই সনদে নাই। আবার ধরেন প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন, উনি এটা বলেছেন কিন্তু আজকে, এটাও জুলাই সনদে নাই। ঠিক আছে, আচ্ছা এগুলো জুলাই সনদগুলো। কিন্তু আবার যদি আমি রেফারেন্ডামের কথা ধরি, রেফারেন্ডামের যে প্রশ্নগুলো আছে ওখানে যে দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নে বলা হয়েছে একটা উচ্চকক্ষ করা হবে। এটা উচ্চকক্ষের ব্যাপারটা আপনার বিএনপির 31 দফায় আছে, কিন্তু আবার বলছে উচ্চকক্ষ যে 100 জন তারা করবে ওখানে মানে মনোনীত করবে, এটা হবে উনি বলেছেন যে নিম্নকক্ষে যে আসনগুলি থাকবে তার আনুপাতিকভাবে, যাদের মানে আপনার 30টা আছে তারা 10 জন পাবে, এরকমভাবে আর কি। কিন্তু জুলাই সনদ আছে উল্টা কথা, যে এখানে হবে পিয়ার পদ্ধতিতে। জুলাই সনদ বাদ রাখেন, রেফারেন্ডামের যে প্রশ্ন যেটা বললাম দ্বিতীয় প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নে স্পষ্টভাবে বলা আছে যে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত মানে মনোনীত হবেন পিয়ার পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের যে আনুপাতিক হার সব দলের তার আনুপাতিক হারে। জি, তাহলে ওটার সঙ্গে তো ওনার এই প্রস্তাবনা সরাসরি তো বিরোধিতা করে। এখন ধরেন ওনার ওই মানে কেউ একজন বিএনপির লোক যিনি এই প্রস্তাবনায় অথবা ইশতেহারে বিশ্বাস করেছেন, উনি তো ইশতেহার, বিএনপিকে যারা ভোট দিবে তারা কিন্তু ইশতেহার দেখে ভোট দিবে। ইশতেহারের সঙ্গে ওনাদের কোনো নেতার বক্তব্য যদি কনফ্লিক্ট করে তাহলে ইশতেহারই টিকবে, কিন্তু
তো এখানে এটা একদম লিখিত ডকুমেন্ট। তো তো যদি এটা দেখে কেউ ভাবে যে আমি বিএনপিকে ভোট দেবো, যে বিএনপি দেখলো যে সে আপনার কি বলে ওখানে যে সে মানে পিয়ার পদ্ধতিতে করলো, মানে 100 লোকজনকে আনলো, তত লোক বল ভাই আমি তো আপনাকে এই কারণে ভোট দিই নেই, আমি তো আপনাকে আপনি স্টে করে ভোট দিছি। আবার বিএনপি যদি ওই পিয়ার পদ্ধতিতে 100 জন নিয়োগ করে, তাহলে তারা আবার এখানকার এইটা তো আবার টিকে না। তো এই জায়গাটাতে আমার কাছে একটু মনে হয়েছে যে আমি মানে একটু আমার বিবেচনা আমি একটু আনন্দিত আর কি, যে এই তথাকথিত যে রেফারেন্ডাম, তথাকথিত অর্থাৎ আমি এটাকে রেফারেন্ডাম মনে করি না। তো এটা তো জাতির উপর চাপাই দেওয়া হয়েছে, এবং এই রেফারেন্ডাম আমি মনে করি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য রেফারেন্ডাম না। এই রেফারেন্ডাম নির্বাচন কমিশনের উচিত এটা বন্ধ করে দেওয়া, এটা একদম বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই রেফারেন্ডামের জন্য এই দেশের প্রত্যেকটা জেলা প্রশাসক দণ্ডনীয় অপরাধ করছে এই সরকারের প্ররোচনা এবং চাপে। দণ্ডনীয় প্রত্যেকটা জেলা প্রশাসকের জেল হওয়া উচিত 1 বছর করে। তারা প্রচার চালিয়েছেন, তাই তো? তার প্রচার চালিয়েছে। কিন্তু তার বাইরে যদি সেটাকে অপরাধ হিসেবে যদি ওইটুকু বাদ দেন, বাকি আপনি অংশ একটু বাদ দেবেন না? আপনি বললাম ভাই আপনি সব ভালো আছে, তাহলে নাকটুকু বাদ দেন, আপনি বাদ দিবেন? হ্যাঁ, ওইটুকু আবার বাদ দেয় কেমন করে? মানলে পুরোটাই মানবেন, নাহলে মানবেন না। ওইটুকু বাদ দেবো কি হবে? তাহলে সংস্কার কিভাবে হতো? সংস্কার অন্যভাবে সংস্কার হয়, এটাই কি একমাত্র পদ্ধতি? এই পৃথিবীতে কি একমাত্র এই আলী রিয়াজ সাহেবই সংস্কার করতেছে, আর কেউ করতেছে না? এটা তো সংস্কারই না। উনি যেগুলি করতেছে এটা তো সংস্কারই না, এটা হলো উনি ওনার জেদ চরিতার্থ করতেছে। মিস্টার আলী রিয়াজ তার জেদ চরিতার্থ করার জন্য আমেরিকার থেকে একটা মিশন নিয়ে এই দেশে আসছে, সেটা সে করতেছে, এবং ডক্টর ইউনূস তাকে এই ক্ষেত্রে সহযোগিতা করতেছে, আর কিচ্ছু না। তার কি জেদ ছিল? তার জেদ হলো সে প্রথমেই অগাস্ট মাসে এসে বলছিল যে এই সংবিধান সংস্কারের উপযুক্ত না, এই সংবিধান পুনর্লিখন করতে হবে। উনি অগাস্ট মাসে বলছিল 2024-এর। সেই যে বলছিল সেটা সে বাস্তবায়ন করার জন্য যে কমিটিতে তার নাম ছিল না, সেই কমিটিতে তার নিজের নাম ঢুকাইছে, শাহাদিন মালিককে বাদ দিয়া ঢুকাইয়া সেগুলি করছে। সহজ হিসাব ভাই, আপনি কি করছেন না করছেন আমার জানার দরকার নাই, আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করি। আচ্ছা, সে স্বাধীন জাতি হিসেবে আমাদের এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের আর কিছু হতে পারে না। এরপর সে সর্বশেষ প্রত্যেকটা সরকারি কর্মচারীকে মানে একটা অন্যায় দণ্ডনীয় অপরাধের মধ্যে সে ঠেলে দিছে এই লোক। আচ্ছা, আবু হেনা রাজ্জাকে আপনি এই বিষয়ে বলবেন যে আপনিও কি এই তথাকথিতই না, গণভোট বলবেন? আমি কিছু কথা বলতে চাই। মাসুদ ভাই বলছেন, মাসুদ অত্যন্ত বিজ্ঞ একজন আলোচক। তার আমি বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। একটা কথা বলি, নীলুফার আপা বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আর কেয়ারটেকার নাই, এই ইন্টারিম গভর্নমেন্ট এই সময় পে স্কেল দিতে পারেন না। পে স্কেল দেওয়া নিয়ে আমি বিরোধিতা করছি যে আপনি এখন কেন দিলেন এটা। তো কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কমপ্লিট গভর্নমেন্ট, উনি দিতে পারবেন। ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট না যে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, এই চুক্তিতে আসেননি। 1, 2, এই সরকারের কথা সংবিধানে বলা নাই। সংবিধানে যেহেতু বলা নাই, এর মেয়াদ উনি নিজে ঠিক করছেন। ইভেন বঙ্গভবনে যেদিন দায়িত্ব নিছিল কেউ কিন্তু তখন মেয়াদ তারা ঠিক করে দেয়নি, কাজও ঠিক করে দেয়নি। এবং সাংবাদিকরা সবাই তাকে জিজ্ঞেস করেছিল। সেটি বলছি, সাংবাদিক জিজ্ঞেস করুক পরে, কিন্তু রাজনীতিবিদ তো ছিলেন জি। যারা দায়িত্বটা তখন তারা বলতে পারতেন। যেমন আমরা দেখছি নেপালের ব্যাপারে কি হয়েছে, একই ওই দিনই যেদিন টেক ওভার করছে ঠিক সেদিনই নির্বাচনের ডেটটা দিছে। আমরা সেটা পারিনি। কেন পারিনি সেই আলোচনা করে লাভ নেই, সেটা পিছের ইতিহাস। আমরা পারি নাই। 2 নম্বর আসেন এই ইশতেহার নিয়ে, ইশতেহার গণভোট। ইশতেহার, আচ্ছা আচ্ছা, গণভোটের কথাটা প্রথম বলি। গণভোট মানে আমরা সবাই জানি গণভোট মানে কি, হ্যাঁ বা না দিব। এখন এটা অনেক বিতর্ক আছে, এর ভিতরে 4টে দফা আছে। আমি কোনোটা একমত হতে পারি, কোনোটা দ্বিমত হতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আলটিমেটলি দিতে হবে উত্তর কি, হ্যাঁ অথবা না। হ্যাঁ দিলে সবগুলা হ্যাঁ, না দিলে সবগুলা না, ভাগ করা হয় নাই। এবং এই পর্যন্ত গেছে কেন, সেটাও রাজনৈতিক দলের ব্যর্থতা। কেন ব্যর্থতা? তারা কিন্তু সংস্কার এবং ঐক্যমত্য কমিটির কাছে 8 মাস ধরে গেছেন। ওখান থেকেই পরিপ্রেক্ষিতে যেহেতু ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট আছে, তাই গণভোটের বিষয়টা আসছে। এক দল বলছে যে ইলেকশনের আগে গণভোট হোক, আরেক দল বলছে না নির্বাচনের দিনে একইভাবে হোক। তো যে দলের প্রভাব বেশি সেই দলেরটা শুনতে বাধ্য হয়েছে। কাজেই এখন নির্বাচন একই দিনে, নির্বাচন এবং গণভোট।
এখন আসেন গণভোট। গণভোটের ভিতরে কিছু সংস্কার কিন্তু আমাদের কোনো সংস্কার কিন্তু হয় না 5ই আগস্টের পরে। গণভোটটাকে যদি ইফেক্টিভ করা যায় তাইলে ওখানে সংস্কারের কথাগুলো বলা আছে। ওটা যদি কার্যকর না হয় আপনার কোনো সংস্কার হবে না। এখন এই যে গণভোটের বিষয়টা এখানে আছে, সেটা যদি আপনি না করেন, গণভোটটাকে যদি না করেন, আমরা যারা নির্বাচনে যাচ্ছি আমাদের নির্বাচনটাই আইনগতভাবে সিদ্ধ নয়। কোনো সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাই নাই। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এবার যে নির্বাচনী তফসিল ঘোষণা করছে সেই নির্বাচন কমিশন বলে নাই বাংলাদেশ সরকারের বাংলাদেশে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, নাই। উনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন, শুধু এই কথাটুকু আছে। আপনি কারণ যদি আপনি ওই সংবিধান মোতাবেক যান তাহলে যেদিন সরকার পতন হয়েছে, ওত নিচে নতুন সরকার, সেদিন থেকে 3 মাসের মধ্যে নির্বাচন হবার কথা, কোনো কারণে না হইলে আরও 3 মাস, ওইটা সংবিধানে আছে। তারপরে বলা নাই যে যেদিন খুশি সেদিন। আপনি ফেব্রুয়ারি 26-এতে নির্বাচন দিতেছেন, কোন আইন বলে? আমি কোনো আইনের হদিস পাই না। এখন যদি গণভোটটাকে আপনি অ্যাপ্রুভাল করেন তাইলে আপনি অন্তত, এই জন্য গণভোটটা আগে চাওয়া হয়েছিল। গণভোটটা আগে হইলে সেটার আলোকে নির্বাচনটা হইতো। এই যে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ আলাপ করতে, এটা বেকটার, কারণ গণভোটটা অ্যাপ্রুভ হয় নাই এখন পর্যন্ত, গণভোটের উপরে তো ভোট হয় নাই, তাহলে আমি উচ্চকক্ষ নিম্নকক্ষ কিসের আলাপ করতেছি? এখন তারপরে আসেন, উনি যেমন মাসুদ ভাই বললেন, এগুলো আমি একমত যে ইশতেহারে সবার কথা ভালো থাকে। একটা জিনিস লক্ষ্য করেন, আপনি বলবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিংবা দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে যে কলাম, সেই কলাম বাকি রেখে এবং ঋণ খেলাপি হইয়া অনেক ক্যান্ডিডেট বাজারে আছে যারা নির্বাচন করতেছে। তা আপনি আমাকে বলেন আমি কি করে আস্থায় রাখবো যিনি নিজে ঋণ খেলাপি, যিনি নিজে দ্বৈত নাগরিকত্বের ঘরটা পূরণ করেন নাই, উনি ওনরা এসে ইশতেহারটাকে বাস্তবায়ন করবেন, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? মানে কি কারণে? প্রথম কথা হলো আপনি আবেদন করেন কিভাবে? আপনাকে যদি বলা হয় যে আপনি এই চ্যানেলে আবেদন করবেন, ক্রাইটেরিয়া লেখা আছে কি কি, সেটা যদি ফুলফিল না আপনার না থাকে, আপনি তো আবেদনই করতে পারেন না এবং আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। সেই আবেদন নিয়ে হাইকোর্ট পর্যন্ত আমার যেতে হবে কেন? 1 2, এটা তো আপনি আবেদনই করতে পারেন না। প্রথম তো আপনি বিবেকটাকে মেরেছেন সেখানে যে আপনি আবেদন করেন কিভাবে। আপনারা তো এখন এই মুহূর্তে প্রভাবশালী ইনফ্লুয়েন্সে আছেন, তাই নির্বাচনটা আপনি করে মানে প্রার্থী হয়ে যাচ্ছেন, কিন্তু এটা কি মঙ্গলজনক? আমি কিভাবে আস্থায় রাখবো? আপনি নিজে যখন ঋণ খেলাপি, নিজে যখন দ্বৈত নাগরিকত্বের ঘরটা পূরণ করেন নাই, আপনার উপরে আমি দেশের দায়িত্ব দিচ্ছি, ভোটটা দিব, আমি গণভবনে থাকবেন, একজন ভোটদাতা ভোট দিয়ে গণভবনের বারান্দা তো দূরের কথা 2 কিলোমিটার দূর থেকে হাঁটতে পারে না, এটাই আমাদের ট্র্যাজেডি। সে কারণে আমি আপনাকে বলছি। আরেকটা কথা বলি, শেষ করে দিচ্ছি, কেন তারা এটা বলে। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রতিশ্রুতি দেন এবং ভঙ্গ করেন, আপনার জন্য কিন্তু আমি আদালতে যাব। বাংলাদেশে 53 বছর যাবৎ 2টা তথ্য চলতেছে। নাম্বার 1, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, অর্থাৎ আমি প্রতিশ্রুতি দিয়ে দিব, ভাঙলে কিছু আসে যায় না, শেষ কথা বলতে কিছু নাই। 2, রাজনীতিবিদরা যে ইশতেহার দিয়ে ফুলফিল করে না 25%ও কোনো মামলা হয়? কোনো মামলা হয়? রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কোনো মামলা হয় না। সেটা তাদেরকে কি করতে হয়? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে 24-এর আন্দোলনের মতো তাড়াই দিতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি শুনছিলেন নীলুফার আপা, আপনি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান গণভোট নিয়ে? মাসুদ কামাল ভাই যেভাবে বলছেন, আপনি কি তার সাথে একমত নাকি রাজ্জাকি সাহেব যেভাবে বলছেন? আমার ব্যাপারটা গণভোট নিয়ে আমি খুবই আশাহত একটা জায়গায়। আপনি দেখেন গণভোটটা নিয়ে কাজ করার সময় সবগুলো দল মিলে মেন্টালি প্রিপেয়ার্ড ছিল যে এইবার ত্রয়োদশ নির্বাচনে নারীদের তারা 5% নমিনেশন দিবে, 5%। জি, এইবার মৌখিকভাবে, আমি বলবো না লিখিত হয়েছিল, মৌখিকভাবে। একটা সময় তো আমার বাবা, আপনার বাবারা যখন জায়গা জমি বিক্রি করতে, কিন্তু এখনো আমি বলি তখন কিন্তু মুখ দিয়েই বলতো, জি। তখন কিন্তু এত লেখাপড়ি ছিল না, উকিলের দরকার পড়লো কখন, মানুষ যখন মিথ্যে বলা শুরু করলো। তো সেইখানে ওনারা কেউ কথা রাখে নাই। বিএনপি কিছুটা রেখেছে কিন্তু পুরাটা রাখে নাই, কেউই রাখে নাই। যারা নিজেরা কথা দিয়ে কথা রাখতে পারে না, তারা হা ভোটের পক্ষে ভোট চায় কিভাবে? তারা নিজেরাই তো নেগেটিভ নায়ের ওইখানে গেছে। জামাত ইসলামী একটাই নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা হলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীকে মনোনয়ন না দেওয়ার ক্ষেত্রে। তো এই যে নারী যে সর্বোচ্চ কোনো সময় যদি হয় সেটা না দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি মনে করেন যে আমার কাছে আপনি নিজে এটার উদ্যোক্তা, আপনি আরেকটা এনসিপি তো সিগনেচারই করে নাই, স্বাক্ষরই করে নাই,
তারা বলছে যে গণভোটে হা ভোট না দিবে সেই রাষ্ট্রের বাইরের লোক, সেই রাষ্ট্রের শত্রু, ইত্যাদি কিন্তু ইত্যাদি। এনসিপি তো তাও এটা ফুলফিল করার চেষ্টা করছে বোধহয় 5%। আমি বলি তা না, 5% ফুলফিল করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি বলছি সে তো সিগনেচারই করে নাই। আচ্ছা, গণভোটের যে প্রাথমিক আগে সিগনেচারটা হয়েছিল জি। তারা ওইটাই করে নাই। আমি একটা জিনিসকে মানি, সেটা তো আমারও একটা স্বাক্ষর থাকবে প্রাথমিকভাবে, যেটা আমি স্বাক্ষরই করলাম না সেটা নিয়ে আমি যুদ্ধ করছি। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে দ্বিচারিতা এটাকে বলে। তো যেটা নিয়ে দ্বিচারিতা আছে 1 নাম্বার। 2 নাম্বার, সরকার যেহেতু হা ভোট এবং না ভোটের ব্যবস্থা করেছে, সরকার নিজে থেকে বলতে পারে না আপনি হা ভোট দিবেন, কেউ না কেউ তো না ভোট দিবে। তো সরকার তাহলে কিন্তু পক্ষপাতিত্ব হয়ে গেল। জি। তো এই সরকারের কোনো না, তারা তো আপনার তারা তো দল নেই। এই ব্যাখ্যা দিচ্ছে, তারা কি কারণে পক্ষপাতিত্ব হ্যাঁ, করছে, ঠিক তারা আছে। বলছে যে তাহলে আমাদেরকে নায়ের অপশন দিল কেন? তারা এমনিই বলতো যে এটা দিয়ে দিলাম, এটার আপনারা সিগনেচার করেন। না, ওই যে নায়ের অপশনটা থাকলো কেন আমাকে বলেন তো? নায়ের অপশন যে এটা যখন রাজনৈতিক দলগুলো ওই ঐকমত্য কমিশনে যখন একসাথে বসে নাই, একসাথে যখন বসছে, তখন এক জায়গায় একমত পোষণ করে নাই, তারপরে ঠিক আছে এটা পাবলিকের কাছে দিয়ে দিই আমরা। যখন একমতে পোষণ করলো তখন তো তারা হায়ের উপরে চলতে পারে। 144 কোটি টাকা দিলেন আপনি এটার উপর অ্যাডভার্টাইজমেন্টের জন্য। 144 কোটি টাকা 144 কোটি টাকা ঐকমত্য কমিশনে। এই যে বিভিন্ন মানে ইগুলা সেক্টরগুলোতে, সমাজ কল্যাণ, এরা যে অ্যাড দিবে বিভিন্ন, এই অ্যাডের উপর সরকারের আপনি বিভিন্ন সরকারের মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় আচ্ছা। 144 কোটি টাকা আপনি খরচ করছেন হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য। আপনি তো ওইখানেও বলেন নাই যে আপনি আপনার ভোটটা যথাযোগ্য স্থানে দিবেন। নিয়ম কি? আপনি দুটো অপশন রাখলে আপনি কোনো পক্ষ যেতে পারেন না, আপনি সরকার, জি। আপনি যেতে পারেন না। কিন্তু এই সরকার গিয়েছে, এটা আমাকে আহত করেছে। আমি যেখানেই ভোট দিই, যেমন ধরেন বিএনপির সম্পর্কে আজে বাজে যা ইচ্ছা তাই বলেছে। বিএনপির প্রথমে নজরুল ইসলাম খান হচ্ছে আমাদের নির্বাচনের চিফ অ্যাডভাইজার, চিফ কোঅর্ডিনেটর। উনি বললেন যে হ্যাঁ আমরা তো হাই ভোট দিব, জি। তারপরেও বিশ্বাস করলেন না, তারপরে আরো কথা বলা শুরু করলেন। তখন মহাসচিব বললেন যে আপনারা হায়ের উপর ভোট দিবেন। তারপরেও যখন আজে বাজে কথা বলা শুরু করলেন, তখন কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব নিজেই বললেন আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন। জি। তো এই যে বলাটা, তারপরে বলে আমাদের মাসুদ দিকে কামাল ভয় ভাই পাইছে। যেই পয়েন্টগুলো বললেন, এখানে কি কিছু কনফিউশন আছে না এখনো, যে বিএনপি অনেক ক্ষেত্রে বুঝেই নাই কেন হ্যাঁ বা কেন না? বিএনপি তো ওপেন বলেছে, বিএনপি বুঝার তো এখানে কিছু নাই। আমি আপনাকে বলি যে 4টা অপশন দিয়েছে, সেই 4টা অপশনে আপনি হ্যাঁ অথবা না করতে পারেন না। এক একটা অপশনে এক একটা রকম হবে। আপনার একটা টেবিলে খাবার দিলেন, আপনি মুসলিম দাওয়াত দিচ্ছেন, হিন্দু দাওয়াত দিচ্ছেন, আপনি শুকরের মাংস রাখছেন, গরুর মাংস রাখছেন, আপনি বলেন কারোর জন্যই কি খাওয়াটা বৈধ হবে? তো এটা হলো এরকম একটা পন্থা। আপনি উত্তর দিলেন একটা, আপনি প্রশ্ন দিলেন 4টা, এই 4টার মধ্যে আবার 48টা 84টা আছে আপনার, সের মধ্যে আবার আপনার নোট অফ ডিসেন্ট আছে। আপনি আবার নোট অফ ডিসেন্টে যেখানে সিগনেচার করছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, আর যেটা আপনি দেখাইলেন কুমিরের বাচ্চার মতো সেটার মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার মানে কি? এটা আপনি অনেক বড় একটা ঘা বানিয়ে ঢেকে রাখলেন। জি। এটা কিন্তু আজকে নির্বাচনের জন্য কিছু বলছে না, 2 দিন পরে এটাই কিন্তু চরম আকার ধারণ করবে, চরম থেকে চরমতর আকার ধারণ করবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। মাসুদ ভাই কিছু কি যুক্ত করতে চান? না না, এই বিষয় নিয়ে? যুক্ত করার কি আছে? আহ। এটা তো হা না, এটা হলো ঘা। আচ্ছা, ঘা বুঝেন? ওই যে ক্ষত যেটা হয়, এটা সেই ঘা করতেছে তারা। মানে এটা যে কেন করতেছে, আমি আসলে বিস্মিত হয়ে যাই। আত্মঘাতী, এটাকে বলে আত্মঘাতী, আর কিছুই না। আমি বিস্মিত হয়ে যাই কেন যে এই ধরনের একটা তাদের সাথে বাংলাদেশের মানুষ দেখেন যারা এখন উপদেষ্টা, তাদের প্রত্যেকের বাবা মা তাদেরকে খুব আদর করে যত্ন করে মানুষ করছে, কোনো কিছুতে অভাব রাখে নাই, এবং তাদের বাবা মারা এই দেশ থেকে ইনকাম করছে। তাহলে এই দেশের আলো বাতাস খেয়ে, এই দেশের টাকা পয়সা খেয়ে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় তারা চলে, তারপরে তারা কিভাবে দেশ বিরোধী কাজগুলো করার জন্য পায়তারা করতে পারে? এটা কি আমি বলবো, গণভোটটাকে দেশ বিরোধী আমি বলছেন? না, আপনার জন্য যদি সম্পূর্ণ হ্যাঁ না হয়, সম্পূর্ণ না হয়, তাহলে আপনি একটা ঝগড়াকে কিনে আনছেন। তো ঝগড়াকে আপনি যখন কিনে আনছেন, তাহলে এটা কি দেশের পক্ষে গেলে কি ঝগড়া হয়? আমি ওই বিরোধী মানে দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ওইসব বলছি না, জি। ওইটাও একটা পার্ট আছে, জি। ওটাও একটা পার্ট আছে। নির্বাচনের 3 দিন আগে আপনি আবার বলছেন আপনি চুক্তি হবে, কিসের চুক্তি? আপনি চুক্তি করার অধিকার রাখেন? আপনি তো জনগণের ভোটেই আপনার প্রতিনিধি না, আপনি কিভাবে চুক্তি করেন? জনগণের ভোটের প্রতিনিধি হলেও চুক্তি করলে
শেখ হাসিনা অকেশনালি ভোটের অধিকারী ছিল, অকেশনালি জি। মানুষ ভোট দেয় না, কিন্তু সে দেখাইতে পারছে। তাইতেই তো আমরা মানি নেই, কত কথা বলছি। তা আপনি কিছুই না, আপনি হঠাৎ করে কি চুক্তি করছেন, জনগণ কিছুই জানে না, আচ্ছা। সবকিছু না জানার মধ্যে আচ্ছা আছে। এইটার তার মানে আবার- এগুলো কিন্তু এইটার উত্তর বিশাল বিশাল উত্তর ব্যাপার। আবার আবু হেনা রাজ্জাকি কিছুক্ষণ আগে তার কথাই উনি যে বলেছেন যে কথা তারা বলছেন, যেহেতু আবু কোনো হেনা সংজ্ঞার রাজ্জাকির মধ্যেই কথার পড়ে না। সঙ্গে আমি একমত না। জি। আবু হেনা রাজ্জাকি যেটা বলছে যে নির্বাচনে আপনার এটা কোনো কিছু লিগ্যালিটি নাই, এখন যে সরকার আছে তার লিগ্যালিটি আছে। না সেই কথাই তিনি বলছেন যে তারা উনি কোনো ফ্রেমের মধ্যে ফ্রেমের মধ্যে এখন নাই। পর্যন্ত এখন- বাংলাদেশে এখন 53 উনি বলছেন বছরের যে এরকম কিছু উনারা হয় যা না। করবে তাই। আমি আপনাকে যে বলতে চাই, যতবার ইল্লিগ্যাল সরকার আসছে, ততবার তারা কি কোনোদিন বলছে আমরা ইল্লিগ্যাল? তারা লিগ্যাল বলছে। বন্দুক কিন্তু বিচারপতির ঘাড়ে উপর দিয়ে অথবা প্রেসিডেন্টের ঘাড়ের উপর দিয়ে হইছে, কিন্তু তারা কি বলছে? এখন তো এখন যারা কি- আছে তারা ইললিগ্যাল। আপনি কি বলছেন? তারা যদি 106 যদি ইসের মধ্যে আসে যে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিছে, জি। তারা তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য। জি। তারা কি 3 মাসের মধ্যে নির্বাচন দিছে? না তো তারা তারা রাষ্ট্রপতির যেহেতু- কাছে কি এই ধরনের শপথ নিয়েছে? শপথ না, ওই ধারার মধ্যেই তো তাই থাকে, ধারাটাই তো তাই। না কিন্তু তারা তো তত্ত্বাবধায়ক সরকার না। আপনার রাষ্ট্রপতির কাছে তারা সিগনেচার নিল কেন? তারা তো তাহলে আপনার বিপ্লবী সরকার বানাইতে পারতো, আপনার শহীদ মিনারে শপথ নিতে পারতো, আপনার শাহবাগে শপথ নিতে পারতো, তারা কোনো শহীদ হয়েছে তার বাপ মায়ের হাত দিয়ে শপথ নিতে পারতো, তাহলে তো কোনো প্রশ্ন আসতো না। আমরা ধরে নিতাম যে হ্যাঁ এটা অভ্যুত্থানের সরকার, বিপ্লবী সরকার। আচ্ছা তারা তো আপনাদের রাজ্যে বিপ্লবী, কি তারা তো কোনো রাষ্ট্রপতির কাছ থেকে কনফিউশন শপথ কি নিছে। আপনার মধ্যে আছে এটা নিয়ে? আমি আবারও বলছি, সে পূর্ণাঙ্গ সরকার, সে যে কয়দিনই থাকুক। ইন্টারিম সরকার মানে কি সেটা বুঝতে হবে আগে। একটা সরকার আউটগোয়িং চলে গেছে, যেভাবেই যাক চলে গেছে, তারা সরাই দেয়, ধাক্কায় বাইর করে দিই, চলে গেছে। আরেকটা সরকার না আসা পর্যন্ত পূর্ণাঙ্গ সরকার সে। কেয়ারটেকার গভর্নমেন্ট আমার সংবিধানে এখন নাই, থাকলে তার মেয়াদ 3 মাস হইতো, আর যদি তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োগ দেওয়া হইতো, সেটা তো নাই। আর রাষ্ট্রপতি তাকে কি বলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলছে এরকম একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে এরকম একটা সরকার গঠন করা যেত। সাংবিধানিক শূন্যতা মানেই সংবিধান নাই। শূন্য মানে কি আপনি দেখেন, ভালো করে অর্ডারটা পড়লেই হবে। আমি আপনাকে আরেকটা কথা বলবো। আমি শেষ করি, আপনি বলুন। এখন আসেন গণভোট, যেমন গণভোটের কথা উনি বলতেছেন যে গণভোট আর ভিত্তি নাই, এখনো পর্যন্ত ভিত্তি নাই যতক্ষণ পর্যন্ত পাস না হয়। বাট গণভোটটার ভিতরে বলা আছে, ওইটার ভিতরে যে সংস্কার, সেখানে বলা আছে 5% নারী সদস্য দিতে হবে নমিনেশন, সেটা কিন্তু নীলুফার আপা টানছেন। জি। তার মানে গণভোট পালন করতেছি না, হবে কি হবে না সেটার বিরোধিতা করতেছি, কিন্তু সেটার 5%-এর কথা আবার নিয়ে আসছে কেন? যে বিএনপি কিছু দিছে, 5% পূরণ করে নাই, জামাত তো একেবারেই দেয় নাই। কিন্তু প্রশ্ন তো কেউই তো মানেন নাই। 1 2 গণভোট মানার প্রশ্ন তো এখন আসতেছে না, যতক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্রুভাল না হয়, তখন দেখা যাবে 5% দেয় কিনা। 3 নম্বর আসেন, এনসিপি স্বাক্ষর করেনি। অনেক সময় কিন্তু নায়ের ভিতরে হাত থাকে। এনসিপি যে স্বাক্ষর করেনি তাতেও কিন্তু দেশবাসী বিশ্বাস করে না যে ওরা জুলাই সনদ চায় না। কেউ কি বিশ্বাস করে যে ওরা জুলাই সনদ চায় না? কিন্তু সে স্বাক্ষর করেনি। কেন করেন তার প্রেক্ষাপট অন্য, সেটা আমরা মান অভিমান অনেক কিছু দেখছি। স্বাক্ষর না করেও কিন্তু সবাই নিশ্চিত যে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন চায়, কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত। কিন্তু এখন নায়ের ভিতরে হাত থাকে কেমনে এইটা, আর যারা স্বাক্ষর করছে তারা যে মানে না সেটাও চূড়ান্ত। কারণ আমি গণভোটে গেলাম কেন তাইলে? মেনে নিলে তো গণভোটে যাওয়া লাগে না, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গেলাম, তার মানে মেনে নেওয়া হয় নাই। যেমন শেখ হাসিনা 560টা মসজিদের বাজেট ছিল সৌদির টাকায়, কতগুলো করছে আমরা জানি না, 300-র উপরে বোধহয় করছে, পুরোটা করতে পারে নাই। উনি 560টা মসজিদ বানানোর পরেও কিন্তু উনি মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। আবার জামাত যদি 500 মন্দির বানায় তারপরে কিন্তু তারা বলবে না মুসলিম বিদ্বেষী, 500 মন্দির বানানোর পরেও বলবে না। তার মানে কি? নায়ের ভিতরে হ্যাঁ, প্লাস কার কি ইন্টেনশন, কার কি চিন্তাধারা সেটা মানুষ জানে। সেজন্য বললাম এনসিপি স্বাক্ষর করলে না করলে কিছু আসে যায় না। এবার আসলে ইল্লিগাল, এই সরকার ইল্লিগাল যদি নীলুফাপার কথা ধরে নিই, আমি ইল্লিগাল সরকার মেনে নিলাম ওনারটাই, তো ইল্লিগাল সরকার নির্বাচন দিতেছে সেটা বৈধ? আমি ইল্লিগাল সরকার নির্বাচন নিচ্ছি কেন? কি কারণে? আমি জেনে শুনে, ওই যে আমি ঋণ খেলাপি, আমি আবেদন করতে পারি। আমার দ্বৈত নাগরিকত্ব ঘর খালি রেখে আমি আবেদন করতে পারি। এই যে আবেদন করতে পারি ইল্লিগালি, এটা যখন আমার মাথায় নাই, তাদের কি রাইট আছে লিগ্যালিটি আর ইল্লিগ্যালিটি? আবার যদি গভর্নমেন্ট ইল্লিগাল বলেন তার অধীনে নির্বাচন নেবেন কেন? তাহলে তো আপনার বৈধতা থাকে না। এগুলো সমাধান কি? আচ্ছা আচ্ছা আমি একটু বলতে সব- চাই এখানে দুইটা লাইন।
এই যে বারবার দ্বৈত নাগরিকত্ব আসছে, এটা ভালো যে সংবিধানে নাই। জি। আমি আধা সংবিধান মানি, আধা মানি না। জি। আচ্ছা বলেন তো, এমপি হওয়ার পরে মন্ত্রী হয়, যেহেতু এখন এমপি নাই মন্ত্রী হয়েছে, উপদেষ্টা আর মন্ত্রী তো একই কথা। তাদের কতজন দ্বৈত নাগরিক, একটা কথা কি তাদের নিয়ে বলা হয়? নাম্বার ওয়ান। আরেকটা কথা বারবার আসছিল, একটা যখন রায় হয় যে কোনো দেশে, রায় উপদেষ্টাদের মধ্যে যেদিন হয়, কে কে দ্বৈত নাগরিক? অনেকেই 17-18 জনের নাম এরকম এটা তো আছে। উপদেষ্টাদের মধ্যে? হ্যাঁ, উপদেষ্টাদের মধ্যে। উপদেষ্টাদের জন্য তো এই শর্ত অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, শোনেন, তারপরে আমি এটা যে ত্রয়োদশ নির্বাচনে যেটা, তার আগেই কিন্তু আপনার তত্ত্বাবধায়কের রায় হয়েছে। জি। যেদিন রায় হয় সেদিন থেকে রায় কার্যকর হওয়ার কথা থাকে। রায় হয়েছে অথচ কার্যকর হবে চতুর্দশ থেকে। আপনি বুঝেন এটা যে কত বড় বড় শুভঙ্করের ফাঁকি এই দেশে চলছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে শুনি। আমরা একটু অন্য প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমি একটা লাইন বলে দিই। এক লাইন তো বলবেন না, বলবেন তো না না, 15 লাইন। আমি কারণ তিন লাইন আছে, এক লাইনে পরে আমরা ভুলে যাব, আমাকে ওকে। পরে সময় দিন। আচ্ছা, এক লাইন বলেন। তত্ত্বাবধায়ক সরকার যেটা বলছে, উনি বলল যে তত্ত্বাবধায়ক সরকার আসছে কিন্তু আমরা আনি নাই। আমি পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা। তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফেরত আসলেই সংসদ মানতে বাধ্য নয়, ওইটা মানতে বাধ্য নয়। সংসদ যদি মনে করে আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাব না, ওই জাজমেন্টে কিছু আসে যায় না। আবার তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত নাও দিত কোর্ট, তারপর যদি সংসদ মনে করতো যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাব, কোনো বাধা নাই। এটা আচ্ছা, মানতে হবে। আচ্ছা, পরিষ্কার, সংসদ উপরে, পরিষ্কার। সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে সংসদ। পরিষ্কার। মাসুদ কামাল, আমরা আজকে দেখলাম যে ইলেকশন কমিশন তারা মোট 81 সংস্থার 55,500 পর্যবেক্ষক তারা 55,500 প্রায়, বোধহয় 8-10 জন কম আছে, তারা এই পর্যবেক্ষক তারা নিয়োগ দিয়েছে। কোত্থেকে? সেখানে পাশা নামের একটা নাম সর্বস্ব, একজনই কর্মকর্তা, একটা সাইনবোর্ড আমরা দেখলাম, একটা পত্রিকায় এসছে। সেখানে সেই একজন কর্মকর্তার আন্ডারে 10,000 জন, একা ওই সংস্থা 10,000 জনের আবেদন করেছে এবং 127 আসনে তারা পর্যবেক্ষণ করবেন। তো এখন এই ব্যাপারটাকে আপনার কাছে কি মনে হয়? এটা কি ইলেকশন কমিশন জেনে শুনেই তাদেরকে অনুমোদন দিয়ে দিল, নাকি এটা আসলে এটাই প্রক্রিয়া? মাল খাইয়া জাইনা শুনে দিছে। সহজ বাংলা বললাম, মাল খাইয়া জাইনা শুনে দিছে। বুঝেন? এটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই। না কি লাভ তাতে, কার লাভ? কেন মাল খান? এই যে 127টা আসলে তারা যে থাকবে, 10,000 লোকজন থাকবে, এরা কি করবে? এদের পর্যবেক্ষক সমস্ত সেন্টারে যাইতে পারবে। তারা তখন ওখানে যায় না, ওখানকার প্রার্থীদের কাছে নিজেকে নিলামে তুলবে। এই তোমরা আমাকে আমি পর্যবেক্ষক, তোমার হয়ে আমি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাব। যে জিনিসটা নাকি আগে আপনার ওই যে দামি ক্যান্ডিডেট থাকতো না, দামি ক্যান্ডিডেট হিসেবে কাজ করবে এই প্রত্যেকটা লোক টাকার বিনিময়ে। ওই যে একজন দেখছেন পাশার একজন, ওই পাশার একজন যে উনি এই 10,000 জনের কাছ থেকে টাকা নিচ্ছে। আচ্ছা, টাকা নিয়ে এই টাকা কিছু ইলেকশন কমিশনকে দিচ্ছে, যারা নাকি যার হাত দিয়ে পাস হয়েছে। আচ্ছা, টাকা দিয়ে সেই 10,000 জনের পাস করে নিচ্ছে। এবং ওই 10,000 জন যে ইনভেস্ট করছে, সেই ইনভেস্টের 10 গুণ তারা হয়তো ওই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে উঠাবে। সিম্পল তো রে ভাই, সিম্পল তো। তোমার নাই ক্ষমতা, তুমি 55,000 পর্যবেক্ষক নিয়োগ করে দিছো ভাই। এত পর্যবেক্ষক তো ওই শেখ হাসিনার আমলেও হয় নাই, 55,000 পর্যবেক্ষক হয় নাই, নিয়োগ করেছে। বিশাল একটা তারা দক্ষতা তার দেখেছে। মানে এটা কি দক্ষতা একটা এরকম? প্রতিষ্ঠিত ব্যবসা এক ধরনের? অবশ্যই, এটা কে না জানে? আচ্ছা, এটা তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল রে ভাই। একটা আপনি দেখেন, একটা কেন্দ্রে একজন মানে প্রার্থী যে সে একা যেতে পারবে, জি, তার প্রত্যেকটা কেন্দ্রে তার একজন করে এজেন্ট থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এজেন্টটা কিন্তু এই কেন্দ্রে এজেন্ট কিন্তু ওই কেন্দ্রে ঢুকতে পারবে না। জি। কিন্তু একজন পর্যবেক্ষক ওইখানকার সমস্ত আসনে সে ঢুকতে পারবে, সমস্ত কেন্দ্রে সে ঢুকতে পারবে পর্যবেক্ষণ করার নামে। জি। এটা বাটপারি রে ভাই, আচ্ছা আচ্ছা মার খেয়ে করছে কাম এটা। আচ্ছা, আমার মনে হয় তিনজনই মোটামুটি একমত এই প্রশ্নে। আর আমি মানে আর যেতে চাই না। এর সাথে কি একটু যুক্ত করবেন যে ভোট গণনা নিয়ে একটা শঙ্কার কথা অনেকেই বলছেন। এইবারের ভোট গণনা আমাদের বিদেশে যারা থাকেন পোস্টাল ব্যালটে তারা ভোট দিয়ে পাঠিয়েছেন। আজকে পর্যন্ত দেখলাম প্রায় 8 লাখের মতো ভোট প্রায় কাছাকাছি চলে আসছে। তো এই গণনাগুলো কিভাবে হবে এবং ভোটের রেজাল্ট দিতে, এবং সেই রেজাল্ট তো আরেকটা টেনশন বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে আমরা দেখেছি পরের দিন সকাল নাগাদ বেসরকারি ফলাফলটা চলে আসে।
মানে 91, 96, 2001, 2008-এ আমরা শেষ রাতে দেখেছি চলে আসে। শেষ রাতের মধ্যে একটা কিছু পরিষ্কার হয়ে যায় মোটামুটি সকাল 7টা 8টার মধ্যে। তো এইবার কি কোনো ঝুঁকি বা শুনেন আশঙ্কা? এবার একটু দেরি হবে, দেরি হবে কারণ দুইটা ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে, দুইটা ভোট কিন্তু ম্যানুয়ালি গুনতে হবে, একটু দেরি হতেই পারে। কিন্তু আবার আরেকটা কথা, সেটা হলো যে ইউপি নির্বাচন যেটা হয় জি সেখানেও কিন্তু দুইটা ব্যালট পেপার তারা কিন্তু গুনে, কিন্তু দুইটা না সেখানে তিনটা গুনে। অনেকগুলো প্রার্থী থাকে। হ্যাঁ, না ওখানে আমি বলি আপনাকে, ওখানে তিনটা ব্যালট পেপার গুনে তারা, একটা হলো মেয়র, একটা ডেপুটি মেয়র, একটা আর একটা হলো মহিলা। মেম্বার ও মহিলা, মহিলা, তারা সবগুলো কিন্তু গোনে জি এবং তারা কিন্তু মানে পরের দিন সকালের আগে রেজাল্টগুলো ঘোষণা করে দেয়। তো ওটা যদি পারে, এটা কেন পারবে না? এক নম্বর। দুই নম্বর কথা হলো যে আগেই কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এইবার বেশি সময় লাগতে পারে? সন্দেহ করতে পারেন আপনি, হয়তো সন্দেহ করার কিছু নাই, কিন্তু মানুষের মন তোরে ভাই, সন্দেহ করলে আপনি ফিরাবেন কি দিয়া? যদি সন্দেহ করেন এবং তারপর যদি প্রত্যাশিত ফল না আসে সেই সন্দেহকারীর, তাহলে উনি বলতেও পারেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জি হইতে পারে। কিন্তু এগুলো। আরেকটা পয়েন্ট আমি বলি যে ব্যালট পেপার যেটা পোস্টাল ব্যালট যেটা আছে, এটা নিয়ে একটা কথা বলি। এটা মানে হলো কি জানেন, আপনি যদি একজন অযোগ্য লোকের হাতে একটা ভালো কিছু দেন না, সেটা আওলা বাজায় ফেলায়। আমাদের এই ইলেকশন কমিশন হলো ওই জিনিস, তারা জিনিসটা বুঝেও না তারা কি করতে হবে। আপনি কি পোস্টাল ব্যালটটা দেখছেন কখনো? কি হয় ঘটনাটা, কিভাবে কি হয়েছে? একটা খাম পাঠাইছে, প্রথমে আপনাকে অ্যাপে নাম Registration নিবন্ধন করতে করতে হবে, হয়েছে, ওখানে আপনার ঠিকানা দিচ্ছেন, সেই ঠিকানা অনুযায়ী না আপনার শুধু কাছে তার একটা ইলেকশন কমিশনের তার এনআইডি, তার ছবি সবকিছু Right, right. মিলানো বলি, হয়েছে। জি দিতে হয়েছে কেন? ই করার জন্য, নিবন্ধন করার জন্য। নিবন্ধন করলে ওই অনুযায়ী তারা ওখানে ব্যালট পেপার পাঠাইছে। জি ওকে, আচ্ছা, এর মধ্যে একটা খাম পাঠাইছে, খামের মধ্যে সব আছে। খামের মধ্যে কি কি আছে আমি আপনাকে বলি, একটু আমাকে সময় দেন, এটা জানা জরুরি সবার জন্য। জি খামের মধ্যে আছে হলো, প্রথমত আছে একটা নির্দেশনা কীভাবে আপনি কাজ করবেন, তারপরে আছে একটা ব্যালট পেপার। আমাদের দেশেরগুলি বলতেছি, দেশে যেটা আছে, দেশে তো মনে করেন উনি কোন এলাকার প্রার্থী, সেই ভোটার, সেই এলাকায় যারা প্রার্থী আছে তাদের একটা তালিকা আছে, তাদের মানে প্রতীক এবং নাম সহ ব্যালট পেপার পাঠাইছে। ব্যালট পেপারের সঙ্গে আছে একটা হলফনামার মতো, হলফনামা ঠিক মানে আপনার ওটাকে কী বলা হয়, যে উনি নিজে হলফ দিয়ে বলবেন যে আমি সেই ব্যক্তি। জি তারপরে ওনার নিজের নাম লিখতে হবে, তারপর ওনার স্বাক্ষর দিতে হবে, তারপর ওনার এনআইডি নাম্বারটা ওখানে লিখতে হবে। এটা উনি ভাঁজ করবেন, ভাঁজ করে একটা খামের মধ্যে ঢুকাবেন, মানে উনি যে সেই ব্যক্তি এটা। আর দুইটা ব্যালট পেপার আছে, একটা হানা এবং ওইটা, ওই দুইটা ভাঁজ করে এই দুইটা, ওই খামটা এবং এইটা সবগুলি মিলে আরেকটা খামে ঢুকাবেন, যে খামে নাকি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবেন। জি। আচ্ছা, নির্বাচন কমিশন খামটা খুলবে, খুইলে ওই যে যেটা মধ্যে তার পরিচয়পত্র আছে ওটাকে আলাদা করে রাখবে, এবং এই ব্যালট পেপারটা আরেকটা খামা যেটা আছে, আরেকটা খামাটা রিটার্নিং অফিসারের কাছে সে পাঠিয়ে দিবে। জি সিস্টেমটা বুঝেন? জি নির্বাচন কমিশনে যারা থাকবেন, যারা এটা খুলবেন, এরা সবাই কি মসজিদের ইমাম? না তা তো না। জি না একজন যদি খুলে যে কোনটা কে পাঠাইছে, তাহলে কিন্তু আমার ভোটের গোপনীয়তা কিন্তু এখানে লঙ্ঘিত হওয়ার একটা চান্স থাকে, থাকে কিনা বলেন? আচ্ছা। আমি খুলে দেখলাম, আমার মধ্যে এনআইডি নাম্বার আছে, সব ঠিকানা আছে, আমি ঠিকানা দেখলাম সে কোনটাতে পাঠাইছে, সে কোনটাতে করছে, টিক চিহ্ন দিচ্ছে, আমি দেখে রাখলাম। জি এই যে আমি দেখলাম, এটা তো আর ভোটের গোপনীয়তা থাকলো না। যদি পরবর্তী কোনো গভর্নমেন্ট ধরা যায়, কথার কথা বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এসেই বললো যে সরকারি কর্মকর্তার মধ্যে কে কে জামাতকে ভোট দিছে, তালিকাটা আমার একটু দেও তো দেখি। আচ্ছা এই ভয়ে আমি এটা বললাম, কেউ জানেন, আমার পরিচিত জি দুই একজন লোক যারা নাকি আর্ম ফোর্সে আছে আর কি, এখন তারা বলতেছে ভাই আমি ভোটই দিব না। না, এই জিনিস তো অন্য কোনো দেশের সাথে কপি করা, সব দেশেই আছে। ইউএসএ কপি করছে, ভাই সব দেশে আলাপ বাদ দেন, সব দেশে কি ইমাম আছে? সব দেশে কি আপনার সব দেশের এই যে আচ্ছা, যারা আমি বলি, কর্মকর্তা যে কোনো একটা দেশে, যে কোনো একটা দেশে একজন মন্ত্রী যদি বলে একজন ইয়েকে, ডিস্ট্রিক্ট কমিশনারকে যে আপনি এই বেআইনি কাজটা করেন, সে করবে? প্রাইম মিনিস্টার বললেও করবে না, করবে? আমাদের এখানে একজন উপদেষ্টা বলছে, সবাই সুর করে করতেছে, একজন জেলা প্রশাসকের প্রতিবাদ করে নাই, বলে নাই যেটা করা যায় না। এরাই তো আবার রিটার্নিং অফিসার। জি রিটার্নিং অফিসারকে আরপি ওটা পড়ে নাই? পড়ছে তো। জি তারা কেউ প্রতিবাদ করলো না, কেন কেউ বললো না কেন যে এটা আপনি করতে পারেন না? কেন তাদেরকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হলো নির্বাচন কমিশন থেকে সেই প্রজ্ঞাপনটা আসার জন্য? এবং প্রজ্ঞাপনটা দেওয়ার পরেও জি। এখনো কিন্তু আমি মোবাইলে সরকারি গভর্নমেন্ট ইনফরমেশন হিসাবে পাই যে হ্যাঁ মার্কায় ভোট দিন। আমি কালকে পেয়েছি একটা। আচ্ছা
তো কি বলবেন আপনি? ওই যে বললো না সরকারকে মানতে হবে, এই সরকার কিভাবে আসছে, আসলে মূল কথা হলো এই সরকারটা হলো একটা জগা খিচুড়ি সরকার। তারা সংবিধান না মেনে আসছে, সংবিধান না মেনে করে, আবার নিজেদেরকে বলে যে আমরা একটা সাংবিধানিক সরকার বলে, কিন্তু না, আবার তারা এটাও বলে তারা তো আসে নাই, তাদেরকে আনা হয়েছে। তাদেরকে আনা হয়েছে, ঠিক আছে আনা হয়েছে, তারপর সে নিজেদেরকে কিভাবে বলে যে আমরা সাংবিধানিক সরকার, তত দাবি করে এটা। তো সাংবিধানিক সরকার মানে কি? একটা সংবিধানে আপনি 2টা মানবেন, 3টা মানবেন না, তাহলে আপনি কি সাংবিধানিক সরকার হলেন? আপনি বলেন যে আমি একটা জগা খিচুড়ি সরকার, সবাই আমি খিচুড়ি খাওয়াবার জন্য আসছি, এটা বলেন আপনি। আচ্ছা আচ্ছা, জনাব রাজ্জাকি, যদি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকে আপনি না। বলতে পারেন। আমি যেটুকু জানি, এই সরকার যখন ওত নিছে, ওত নিতে বলতে হয় যে আমি সরকারের প্রধান হিসাবে, মানে কোন সরকারের, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি, যে উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ নিছেন। জি, উনি সরকার একবারও বলেনি আমরা সাংবিধানিক সরকার, ওনারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমি আপনাকে দেখাই যাই, আচ্ছা, দেখেন। জুলাই ঘোষণাপত্র, জুলাই এই, ঘোষণাপত্রের দেখেন। 20 নম্বর ধারায় হ্যাঁ, এই সরকার বলছে এটা একটা সাংবিধানিক সরকার। সেটা আসতেছি বলেন আপনি এখনই। আমি আচ্ছা, বলতেছি, কিন্তু ওত নেওয়ার সময় তো বলেন বলেন না, এটা দেখেন। পরে আসছে হয়তো। হ্যাঁ। বলতে বলতে ভাই, সে তো না, না। নিজেকে বলতেছে, ওই জুলাই আমি তো সনদে- বলিনি যে শুনেন। শপথ করছি। জি। জুলাই সনদে কি বলছে সেটা বলছে। জুলাই সনদ না, জুলাই আরে ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র, জি। সেটা আমরা বারবার বলছি, এটা কারেকশন করা দরকার ছিল। কি জানেন, আচ্ছা। তাদের কোনো মেয়াদও দেয় না এটার ভিতরে, ওইটার ভিতরে কিন্তু মেয়াদ দেয় নাই, জি, দেওয়া উচিত ছিল। আর যেটা বলছে সাংবিধানিক, ওটা ঢুকাইছে। কারণ কি, এই সরকার নানান চাপে ছিল, অনেক কিছু, বাট সে ওত নিছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন, জি, আরেকটা, ওনার সাথে আমি একটা বিষয়ে একমত, এই যে যেটা বললো যে পোস্টাল ভোটার, যেটা এখানে যদি সব ওপেন হয়ে যায়, এটা বাংলাদেশে চলে না। কেন চলে না আমি বলি। আমেরিকায় যদি আপনি সিস্টেমে যান, দেখেন সেখানে লিখতে হয়, আপনি যখন নাগরিকত্বের আবেদন বা কোনো কিছু আবেদন করেন, সেখানে লিখতে হয় যে আপনি কোন দলের সমর্থক, সেটা লিখতে হয়। কিন্তু আমার দেশে আপনি এটা লিখতে পারবেন না, ইউল বি আইডেন্টিফাইড। আবার ওই রকম গণতান্ত্রিক যে ডোনার যারা, এটা ওপেন, যে আমাকে অমুক ব্যবসায়ী এত টাকা দিচ্ছে, তমুক ব্যবসায়ী এত টাকা দিচ্ছে। আর এখানে যদি আমরা ওপেন করি, তাহলে যে ক্ষমতায় যাবে সে গিয়ে ওই ব্যবসায়ী ধরবে, ধরে ওরে দিছিলি কেন, ওরে দিছিলি না, কেন? কিন্তু আমাদের সে কারণে আমাদের আপনি আমেরিকান স্টাইল এখানে চালাইলে হবে না। আমাদের এখানে রিপোর্টও হয়েছে যে যারা আমাদের বিদেশে থাকে, এনআরবি যারা, তাদের অনেকেই প্রায় সবাই যাদেরই ইন্টারভিউ দেখলাম, সবাই এটা খুবই প্রশংসা করে বলেছেন না, যে প্রশংসা তাদেরকে করছে। যে কেউ প্রশংসা করছে। গুনেছে। আমি ওটা তো ওই কারণে। না না, জি। প্রশংসা প্রথমবার ভোট দেওয়ার না, 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 chance কারণ পাচ্ছে। হচ্ছে, Exactly. ওই যে প্রশংসা করছে, এটা আমি এটা পলিসিগত নিয়ে বললাম। আর প্রশংসা করছে সেটাও জাস্টিফাইড। কেন? তারা তো ভোটটা দিতে পারতেছে, ভোটটা দিতে পারতেছে, যেটা আগে ছিল না। এটা তো আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি বলছি ভবিষ্যতে হয়তো এইগুলো সংশোধন করা হবে, যে কিভাবে এখানে সিম্পল একটা জিনিস আসতে পারে, যে আমি অমুক ওয়ার্ডের আন্ডারে আছি, আমি সিলিকন মেরে দিলাম, আচ্ছা। ভেরিফাইটা সিক্রেট থাকবে, এনআইডিটা সিক্রেট থাকবে, এনআইডি নাম্বার ভেরিফাই করবে তো সেন্ট্রালি, Right. ধরেন কম্পিউটারের মাধ্যমে, সেটা কেউ জানবে না, ওইটা সিক্রেসি মেনটেন করবে, যাতে এনআইডি নাম্বার লিখতে না হয়। তাহলে এটা ভবিষ্যতে হবে। আচ্ছা। আর 8 লাখ 10 লাখ ভোট, তাতে 12 কোটি ভোটের মধ্যে আমরা এটা নিয়ে বিতর্ক না করলেও পারি, তবু তো আমরা একটা সিস্টেম শুরু করলাম। জি, জি। নীলুফার চৌধুরী মনি, আমরা একদম শেষের দিকে। আমার এই ব্যাপারে ওনারা দুইজন যা বলছে, আমার এই ব্যাপারে কোনো কথা নাই। আমার কথা হচ্ছে যে প্রথমবার একটু গরমিল গোজামিল হতে পারে, কিন্তু গরমিল গোজামিলটা আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা সবচেয়ে দুঃখজনক। অনেকেই বলে আঙ্গুল দিয়ে যে এই ইসি কারো না কারো পকেটে ঢুকে গেছে, কারো না কারো হয়ে কাজ করছে। বুঝায় যে বিএনপির এটা বুঝায় এরকম যে যাদের নাগরিকত্ব, ডুয়েল নাগরিক, যারা ঋণ খেলাপি, এসব বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই ইসি যেটা করেছে, যেটা আপনার আলফাবেটীয়ভাবে যে তারা বলেছে যে তারা প্রতীকটা নিয়ন্ত্রিত করেছে, কিন্তু সেখানে অনেক ভুলভাল। প্রথমটাই আনারস, আপেল, আপেলের পরে আনারস, আনারসের পরে আপেল হওয়ার কথা। ঠিক তেমনি আপনার দালান দাড়িপাল্লা, হ্যাঁ, পরেরটা আগে গেছে, আগেরটা পরে গেছে। ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানের শীষকে খুঁজে না পাওয়ার জন্যই যত রকমের কারসাজি সব করছে। ধানের শীষের মধ্যে সিল দিয়ে যদি ভাঁজ করেন আপনি, তাহলে অন্য ঘরে চলে যায়। এই যে জিনিসগুলো আপনার ধরেন যে অনেকের এইখানে হয়তো বা এনসিপির অভিজ্ঞতা নাই, জামাতের অনেকের অভিজ্ঞতা নাই, বাট ইসিরা তো অনেক সময় সরকারি কাজ করেছে। এই ইসিরা তারা কেন এত বড় ভুলটা করলো? তারা কি জেনে শুনে ভুল করলো? এটা একটা। যতগুলো পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেল সব কিন্তু একটা নির্দিষ্ট দলের লোকদের বাড়িতে,
বিদেশে আমরা দেখলাম। কিন্তু তবুও তো মানে অনেকেরই অভিযোগ আপনাদের দিকেই যে তবুও ইলেকশন কমিশনের সবচেয়ে বেশি প্রিয় মনে হয় না, BNP। এই যে আসল জায়গায় যে সমস্যাটা করলো নকল, ওই জায়গায় ওগুলা যে কোনো সময় আপনারা বিপদে ফেলতে পারে। জি। ওগুলা কেউ বিএনপি বলে নাই যে আমাকে এটা দিয়ে তুমি স্যাক্রিফাইস করো। জি। এটা আরেকটা ষড়যন্ত্রের, এটা আমি মনে করি হাতিয়ার, আরেকটা আচ্ছা, ষড়যন্ত্রের। অনেক- কখন কি হয় বলা যায় জি, না। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ। দর্শক, আজকে কড়া আলাপে এই ছিল আজকের মতো। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন।